আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রথম রাষ্ট্রীয় সফর, যেটি মালয়েশিয়া এবং চীনে ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং এই সফরটি যথেষ্ট সাফল্যমণ্ডিত, এমনটি নানা মাধ্যম থেকে আমরা নিশ্চিত হয়েছি। সেই রমরমা খবরের মধ্যে আরেকটি খবরও বেশ চাঞ্চল্য তৈরি করার কথা। সেটি হলো ভারতের সম্ভবত 16তম হাই কমিশনার হিসাবে বাংলাদেশে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করলেন সেই দেশের একজন বর্ষিয়ান রাজনীতিবিদ দীনেশ ত্রিবেদী। তার বয়স 75-এর উপরে। সম্ভবত এটিও তথ্য যে এত বেশি বয়স্ক এর আগে কোনো হাই কমিশনার বাংলাদেশে ভারতের পক্ষে দায়িত্ব পালন করেননি। গত 25 জুন রাষ্ট্রপতির কাছে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র হস্তান্তর করে তিনি বাংলাদেশে হাই কমিশনার হিসাবে তার পদযাত্রা এটি শুরু করেছেন এবং তিনি এই পরিচয়পত্র পেশ কার্যক্রম শেষ করার পরেই বাংলাদেশের মানুষকে চমকে দেওয়ার মতো একটি কার্যক্রম হাতে নিয়েছেন। তিনি রাষ্ট্রপতি অর্থাৎ বঙ্গভবন থেকে সরাসরি তিনি চলে যান যমুনা ফিউচার পার্কে, যেখানে ভারতীয় ভিসা সেন্টার অবস্থিত। সেখানে তিনি যান, সেখানে তিনি ভিসা প্রত্যাশীদের সঙ্গে বেশ সৌহার্দ্যপূর্ণ আলোচনা করেন এবং সর্বশেষ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদেরকে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে ঘোষণা দেন যে খুব শীঘ্রই বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা অর্থাৎ পর্যটন ভিসা এটি ভারত ওপেন করতে যাচ্ছে। 28শে জুন থেকে ভিসা আবেদন গ্রহণ করা হবে এবং 1 জুলাই থেকে ভিসা প্রদান কার্যক্রম এটি শুরু হবে এবং এখানে 5টি সেন্টার থেকে আপাতত এই কার্যক্রম শুরু হবে। তার মধ্যে ঢাকা, চিটাগং, রাজশাহী, খুলনা এবং সিলেট। পরবর্তীতে এই পর্যটন ভিসার কার্যক্রম বা আবেদনপত্র গ্রহণ এটি আরও অন্যান্য শহরে বিস্তৃত করা হবে বলে তিনি ঘোষণা দেন। একই সাথে তিনি উল্লেখ করেন যে বর্তমানে চলমান সীমিত আকারে যে মেডিকেল ভিসা তার পরিধিও এটিও বিস্তৃত করা হবে। অচিরেই মেডিকেল ভিসা পূর্বের ন্যায় এটি ভারত সহজীকরণ করবে। সেক্ষেত্রে শিশু, প্রতিবন্ধী এদের জন্য বিশেষ ব্যবস্থার কথাও দীনেশ ত্রিবেদী উল্লেখ করেন। এখানে একটু আলোচনার বিষয় এমন যে 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশে যে রাজনৈতিক পরিবর্তনটি ঘটে জনগণের অনুকূলে, সেটিকে ভারত মোটেও সহজভাবে গ্রহণ করেনি। 5ই আগস্টের এই পরিবর্তনকে ভারত একেবারেই স্বাভাবিকভাবে নিতে পারেনি। তাদের প্রতিক্রিয়া দেখে মনে হয়েছে যে তারা স্বপ্নপুরী হারিয়ে ফেলেছেন। আওয়ামী লীগের পতনকে ভারত নিজেদের ক্ষতি হিসেবেই প্রতিক্রিয়া দেখিয়েছেন এবং আমরা লক্ষ্য করেছি যে বাংলাদেশ বিরোধী প্রপাগান্ডা এটি ভারত জুড়ে বিস্তৃত হয়েছে এবং তাদের প্রতিক্রিয়ায় এক ধরনের উগ্রতাও পরিলক্ষিত হয়েছে। বাংলাদেশের হাই কমিশনার তিনি দিল্লিতে নিযুক্ত তার বাসভবনে গত ডিসেম্বর মাসে একটা হামলা করার মতো প্রক্রিয়া আমরা লক্ষ্য করছি। ফলে উভয় দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের হাই কমিশনারকে স্ব পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে কৈফিয়ত তলব করেছেন, এমন পরিস্থিতি আমরা দেখেছি। সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার একটা ইস্যু আমরা লক্ষ্য করেছিলাম যে ভারতের পক্ষ থেকে তাদের পররাষ্ট্র সচিব বাংলাদেশ থেকে যখন সাংবাদিকরা ভারতে গেলেন, সেখানে তিনি বললেন যে বাংলাদেশের নির্বাচিত সরকার আসলে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এটি সহজ হবে এবং পূর্বের ন্যায় উন্নত হবে। সেই অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা ভারতের কিছুটা নমনীয় মনোভাব দেখেছি। 2026 সালের 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে আমরা লক্ষ্য করেছি যে তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হিসেবে যেদিন শপথ গ্রহণ করেন, সেদিন তার শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা তিনি একটি প্রতিনিধি দল নিয়ে ভারত সরকারের প্রতিনিধিত্ব করেছেন। সেখানে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি তিনি সেই প্রতিনিধি দলে ছিলেন এবং সে সময় তারা নরেন্দ্র মোদীর একটি পত্র তারেক রহমানের কাছে হস্তান্তর করেছেন, যে পত্রে তারেক রহমানকে অচিরেই ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়েছিল। প্র্যাকটিক্যালি সেটিই হচ্ছে কোনো অন্য দেশের পক্ষ থেকে প্রথম বিদেশ সফরের আমন্ত্রণ বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতি। এরপরে আমরা দেখলাম গত এপ্রিল মাসে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান তিনি ভারত সফর করলেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর জয়শঙ্করের সঙ্গে তার সাক্ষাৎ হলো। সেখানে বাংলাদেশ ভারতের নানা সম্পর্কের কথা সেই আলোচনায় আসলো। ভিসা সহজীকরণ বিষয়টি আলোচনায় উত্থাপিত হলো। জয়শঙ্কর সেখানে ইতিবাচক সাড়া দিলেন এবং খুব দ্রুতই এ বিষয়ে
কার্যকর পদক্ষেপ দেখা যাবে এমন প্রতিশ্রুতি দিলেন, কিন্তু আমরা প্রায় 2.5 মাস অতিক্রান্ত হওয়ার পরেও তার কোনো ইতিবাচক প্রতিফলন আমরা দেখিনি। সর্বশেষ 25শে জুন রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র হস্তান্তরের মধ্য দিয়ে হাই কমিশনার হিসেবে দীনেশ ত্রিবেদী কার্যক্রম শুরু করার পরে ওই দিনই আমরা এই ভিসা সহজীকরণ সংক্রান্ত ভারতের ঘোষণা এটি আমরা শুনতে পেলাম। তো এই ক্ষেত্রে একটু উল্লেখ করা দরকার যে এই দীনেশ ত্রিবেদী তিনি বাংলাদেশে প্রবেশ করেছেন বেনাপোল স্থলবন্দর দিয়ে গত 12ই জুন, কিন্তু তিনি প্রায় 13-14 দিন পরে গত 25 জুন তিনি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে তার পরিচয়পত্র হস্তান্তরের মধ্য দিয়ে বাংলাদেশে হাই কমিশনার হিসেবে তার কার্যক্রম শুরুর আনুষ্ঠানিকতা সম্পন্ন করলেন। এর মধ্যে যেদিন তিনি রাষ্ট্রপতির কাছে গেলেন তার ঠিক আগের দিন 24 জুন ভারত সরকার তাদের এই হাই কমিশনারকে পূর্ণমন্ত্রীর মর্যাদা প্রদান করেছে এমন একটি বিজ্ঞপ্তি তারা প্রকাশ করে। ফলে পূর্ণমন্ত্রীর মর্যাদা নিয়েই দীনেশ ত্রিবেদী রাষ্ট্রপতির কাছে তার পরিচয়পত্র হস্তান্তর করেছেন। নিশ্চয়ই এর গুরুত্বপূর্ণ মাঝে যা আছে এটার ইতিবাচক দিক অনেক আলোচনা করেছেন, আর কিছু নেতিবাচক সন্দেহ অথবা কর্তৃত্ববাদিতার একটা কথাও কিন্তু আলোচনায় আসছে। এই যে দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর মর্যাদা দিয়ে বাংলাদেশে পাঠানো হলো, এর কিছু ইতিবাচক আলোচনা করেছেন যারা কূটনীতিক বিশ্লেষক আছেন। তারা যেভাবে বলতে চেয়েছেন ভারতে নিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর এই পূর্ণমন্ত্রী মর্যাদা পাওয়া এটি ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ও কূটনৈতিক উদ্যোগকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার বার্তা আছে দিল্লির পক্ষ থেকে। এটি বন্ধুত্বের একটি শক্তিশালী প্রতীকী পদক্ষেপ যা দুই দেশের মধ্যকার অর্থনৈতিক, রাজনৈতিক ও কৌশলগত সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ইচ্ছার বহিঃপ্রকাশ, এভাবেই ব্যাখ্যা করা হয়েছে। এছাড়া এর আগে কখনো কোনো হাই কমিশনারকে গত 55 বছরে এই মন্ত্রীর মর্যাদা দিয়ে ভারত বাংলাদেশে দায়িত্ব পালনের সুযোগ দেয়নি। ফলে এই নতুন পরিবর্তিত পরিস্থিতি এটিও একটি গুরুত্বপূর্ণ ইস্যু। একই সঙ্গে বিগত 55 বছর বয়সে এই যে বাংলাদেশের বয়স, এর মধ্যে কোনো রাজনীতিবিদকেও ভারত কিন্তু বাংলাদেশে কূটনীতিবিদ হিসাবে বা হাই কমিশনার হিসাবে তিনি নিয়োগ দেননি। আমরা জানি দীনেশ ত্রিবেদীর জন্মস্থান গুজরাট, নরেন্দ্র মোদীর ঠিকানাও হলো গুজরাট। নরেন্দ্র মোদীর সঙ্গে এই আঞ্চলিক নৈকট্যের একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক দীনেশ ত্রিবেদীর আছে, এবং একজন রাজনীতিবিদ হিসাবে দীর্ঘ সময় তার অভিজ্ঞতা, তিনি 4টি রাজনৈতিক দলের সম্পৃক্ত ছিলেন। ফলে তার এই নিয়োগকে বাড়তি একটা অ্যাটেনশন দেওয়ার যুক্তিসঙ্গত কারণ আছে, এবং এই প্রভাব বিস্তারের একটা প্রচেষ্টা কিনা তা নিয়েও যথেষ্ট সন্দেহ আছে। এই দীনেশ ত্রিবেদীর একটু পরিচয় আপনাদের সামনে তুলে ধরি। এই রাজনীতিবিদ পশ্চিমবঙ্গের রাজনীতির সঙ্গে মূলত তিনি সম্পৃক্ত। 80-র দশকে তিনি কংগ্রেসের রাজনীতিবিদ ছিলেন। পরবর্তীতে 1990-এর দশকে তিনি জনতা দলে যোগদান করেন। 1990 থেকে 96 পর্যন্ত তিনি রাজ্যসভায়, পশ্চিমবঙ্গ রাজ্যসভায় জনতা দলের সদস্য ছিলেন। 1998 সালে মমতা বন্দ্যোপাধ্যায় যখন তৃণমূল কংগ্রেস গঠন করেন তখন তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন, এবং তৃণমূল কংগ্রেসের প্রথম সাধারণ সম্পাদক ছিলেন এই দীনেশ ত্রিবেদী। 2002 থেকে 8 পর্যন্ত রাজ্যসভায় তিনি তৃণমূলের এমপি ছিলেন। 2009 সালে ব্যারাকপুর থেকে তৃণমূলের হয়ে লোকসভায় তিনি প্রার্থী হন। ওই আসনে জিতে কেন্দ্রের মনমোহন সিং সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী হিসাবে তিনি দায়িত্ব পালন করেন। 2011 সালে রাজ্যসভায় যোগদানের পরে মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী হলেন তখন তিনি রেলমন্ত্রী ছিলেন ভারতের, সেই পদ তিনি ছেড়ে দিলে ওই পদে আসীন হয়েছিলেন দীনেশ ত্রিবেদী। এবং 2019 সালে ব্যারাকপুর থেকে আবারও তৃণমূলের প্রার্থী হয়েছিলেন দীনেশ, কিন্তু সেবার বিজেপির অর্জুন সিংয়ের কাছে তিনি হেরে যান, এবং এরপরে তৃণমূলের সঙ্গে তার একটি দূরত্ব তৈরি হয়। 2021 সালের 12ই ফেব্রুয়ারি তিনি তৃণমূল থেকে পদত্যাগ করেন, এবং 6ই মার্চ ওই বছরের অর্থাৎ 2021 সালের 6ই মার্চ তিনি বিজেপিতে যোগদান করেন। ফলে এই যে বারবার রাজনীতির রং পাল্টানো দীনেশ ত্রিবেদী, তিনি যে খুব সহজ লোক নন সেটি আমাদের নিশ্চয়ই বুঝতে অসুবিধা হওয়ার কথা না। বাংলাদেশে প্রভাব বিস্তারের রাজনীতির যে ভারতীয় প্রচেষ্টা, সেক্ষেত্রেও কোনো নতুন উদ্যোগ কিনা দীনেশ ত্রিবেদীর এই অতিরিক্ত
পদমর্যাদা এবং 75 বছর বয়সী একজন এ ধরনের নানা রং পাল্টানো রাজনীতিবিদকে হাই কমিশনার নিয়োগ দেওয়া, নিশ্চয়ই সময় এ সমস্ত প্রশ্নের জবাব দিবে। তবে আমরা দীনেশ ত্রিবেদী আমরা দেখেছি তিনি তার রাজনীতি এবং তার বেড়ে ওঠা পশ্চিমবঙ্গে তিনি বাংলা সাহিত্য এবং বাংলা সংস্কৃতি সম্পর্কে বিস্তর ধারণা রাখেন। সাহিত্যে তার একটা বড় ধরনের বিচরণ আছে, এরকম তথ্য আমরা ভারতীয় পত্রপত্রিকায় তার সম্পর্কে লেখা থেকে জেনেছি। এছাড়া তিনি একজন সেতার বাদক, ফলে তাকে একজন সংস্কৃতি প্রেমীও বলা যায়। তিনি এই সংস্কৃতি এবং ভাষার প্রেমের স্বাক্ষর রেখেছেন বাংলাদেশে। তিনি যেদিন পদার্পণ করলেন সেই বারুইজুর বেনাপোল স্থলবন্দরে ঢুকেই তিনি একটা কাব্যিক ঢঙে কিছু কথা বলেছেন। তিনি বলেছেন, ভারত ও বাংলার একই আকাশ, একই বাতাস, একই যন্ত্রণা। ভারতের 140 কোটি জনসংখ্যা আর বাংলাদেশের 20 কোটি যদি একসঙ্গে করা হয় তাহলে 160 কোটি। দুই গণতান্ত্রিক দেশের শক্তি এক হলে বিশ্ব শক্তিতে পরিণত হবে এবং আন্তর্জাতিকভাবে তা বৃহৎ জনশক্তিতে রূপান্তরিত হবে। কথাগুলো শুনতে ভালো লাগে, কিন্তু এই কথার মাঝে যা বা এই কথার প্রতিক্রিয়া বাংলাদেশে ভিন্ন হবে এটিও খুব স্বাভাবিক। কারণ বাংলাদেশ ভারতের সম্পর্কের কথা যখনই আসে তখন কাঁটাতারে ফেলানির সেই ঝুলে থাকা লাশ এটি বাংলাদেশের মানুষের মানসপটে অত্যন্ত তীব্র আকারে ভেসে ওঠে। শুভেন্দু চট্টোপাধ্যায়ের মতো একটা চামার টাইপের উগ্র সাম্প্রদায়িক লোক পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, যিনি শপথ নিয়েই বলেছেন যে বাংলাদেশ প্রশ্নে তার অবস্থান তিনি পরিষ্কার করেছেন, সেটি কোনো কারণেই বন্ধুত্ব সুলভ নয়। স্বপ্নপুরী হারানোর বেদনার বিক্ষুব্ধ হৃদয়ের এক ধরনের উদ্গীরণ বলেই আমরা ধরে নিতে পারি। তিনি বিএসএফকে সীমান্তে জমি বরাদ্দর ঘোষণা দিয়েছেন, নতুন করে কাঁটাতারের বেড়া দেওয়ার উদ্যোগ নিয়েছেন, নতুন করে ভারত থেকে বাংলাদেশে পুশিন প্রচেষ্টা এটি অত্যন্ত উগ্রভাবে চালু হয়েছে। বাংলাদেশের সীমান্ত যেখানে যেখানে ভারতের সঙ্গে আছে প্রত্যেকটি সীমান্তেই আমরা লক্ষ্য করেছি যে ভারত এই অপচেষ্টা অব্যাহত রেখেছে। তবে ভারতের মনোজগতে আছে সেই পদলহনকারী বিজেপি যারা ভারতের অনুগত, কিন্তু এই বিজেপি যে মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়েছে, তারা যে চোখে চোখ রেখে কথা বলা শিখেছে, এটি ভারত বোধহয় এখনও তাদের মনোজগতে নিতে পারেনি। আমরা লক্ষ্য করেছি এই সীমান্ত এলাকায় পুশিন প্রচেষ্টা সর্বাত্মক ব্যর্থ হয়েছে। বিজেপির দায়িত্বশীল আচরণ, একই সঙ্গে সীমান্ত এলাকার জনগোষ্ঠীর বাংলাদেশের পক্ষে দৃঢ় অবস্থান ভারতকে নতুন করে নিশ্চয়ই নতুন বার্তা দিয়েছে এবং তাদের এখান থেকে লেসন নেওয়ার যথেষ্ট সুযোগ আছে যদি তারা বুদ্ধিমান হয় এবং সম্পর্ককে স্বাভাবিক মাত্রায় রাখতে চায়। যে উগ্র সাম্প্রদায়িকতার বিস্তার ঘটেছে পশ্চিমবঙ্গ জুড়ে, ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা জুড়ে, নিশ্চয়ই সেটি বাংলাদেশ ভালোভাবে নেবে। ভারতের এই আচরণকে বন্ধুত্বসুলভ আচরণ মনে করবে। এতটা বোকা, এতটা পদলোহী, এতটা মেরুদণ্ড বর্জিত জাতি হিসাবে বাংলাদেশকে মনে করার কোনো কারণ নাই। কারণ বাংলাদেশে এখন যে সরকারটি আছে তাদের প্রধানমন্ত্রীর প্রথম প্রায়োরিটি হলো, তিনি বলেছেন সবার আগে বাংলাদেশ, এবং সেটির রিফ্লেকশন ভারত ইতিমধ্যে দেখতে শুরু করেছে। এখন এই যে ট্যুরিস্ট ভিসা ওপেন হয়েছে, এইটা নিয়ে বাংলাদেশের এক ধরনের ভারতপ্রেমী যারা আছে, ভারতের পাঁচাটা আমি প্রাণীটির নাম মুখে বললাম না, এরা গদগদ হয়ে উঠছেন। বাংলাদেশে বিপুল জনগোষ্ঠী ভারতের পেয়ারা হাসিনাকে ভারতে পালিয়ে যেতে বাধ্য করেছে। ভারত এটিকে স্বাভাবিক রাজনৈতিক পরিবর্তন হিসেবে মেনে নেয়নি এবং সেখানে আওয়ামী লীগের গুন্ডা পান্ডা চামচা নেতা অর্থ লুটপাটকারীরা সেখানে অবাধে বিচরণ করছে। ফলে সাধারণ বাংলাদেশি, বিশেষ করে বিগত দিন যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে কন্ট্রিবিউট করেছেন, সমর্থন করেছেন, হাসিনার পক্ষ অবলম্বন করেন নাই, তারা কলকাতায় কতটা নিরাপদ, পশ্চিমবঙ্গে বা ভারতে কতটা নিরাপদ, নিশ্চয়ই সেই প্রশ্ন উঠতে পারে। তাছাড়া সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান, সেখানে মুসলমান বিদ্বেষ যেভাবে বাড়ছে, সেখানে বাংলাদেশের নাগরিকরা ধর্মীয় কারণে নিগ্রহের শিকার হতে পারেন, এই আশঙ্কা তো থাকেই। তবে কলকাতার ব্যবসায়ীরা খুশি হয়েছেন, যারা চিমসে গিয়েছিলেন ভারতে গমনকারী মেডিকেল ভিসায় রোগী এবং পর্যটক, এদের পরে নির্ভর করে যাদের ব্যবসা, হোটেল, রেস্তোরাঁ, চিকিৎসা ব্যবসা, এগুলো একেবারে মুখ থুবড়ে পড়েছিল, তারা হয়তো নতুন করে প্রাণ ফিরে পাবেন, এই জন্য তাদের মধ্যে একটা প্রাণ চাঞ্চল্য দেখা দিয়েছে। ফলে ভারত সরকারের এই পদক্ষেপ কলকাতার ব্যবসায়ীরা তারা খুশি হয়েছেন, এমনটা আমরা ভাবতেই পারি।
এখন এই যে দীনেশ ত্রিবেদীর যে বার্তা, এই যে আকাশ বাতাস, তিনি আকাশ বাতাস এক বললেন, তাহলে পানি দিয়ে ডোবানো শুরু করলেন কেন? গজল ডোবায় তিস্তা প্রবাহে সেখানে পানি ছেড়ে দিয়েছেন, অচিরেই বাংলাদেশের বন্যার পানিতে ভাসতে পারে, এই ঝুঁকির মধ্যে ফেলছেন। আর এদিকে আপনি বার্তা দিচ্ছেন যে আকাশ বাতাস যন্ত্রণা এক, তাহলে পানির যন্ত্রণা কি আপনার লাগে না? বাংলাদেশের নাগরিকরা যখন এই পানি আগ্রাসনের শিকার হয় তখন আপনাদের প্রতিক্রিয়া কি হয় সেটি দেখার জন্য আমরা নিশ্চয়ই অপেক্ষা করব। পুশ ইন প্রচেষ্টা ভারতকে অবশ্যই বন্ধ করে দীনেশ ত্রিবেদীকে প্রমাণ করতে হবে তিনি প্র্যাকটিক্যালি এফেক্টিভলি বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক তার সরকার প্রত্যাশা করে। আমরা এখানে জহিরুদ্দিন স্বপন, যিনি তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে মন্ত্রী হিসাবে কাজ করেন, সাবেক একজন ছাত্রনেতা, দেশপ্রেমিক এই ছাত্রনেতা দীনেশ ত্রিবেদীর এই প্রতিক্রিয়ার প্রেক্ষিতে তিনি কতগুলো কথা বলেছেন যা বাংলাদেশের বিপুল জনগোষ্ঠী অত্যন্ত পছন্দ করেছে। ভারতের জনসংখ্যার বাংলাদেশের জনসংখ্যাকে এক করার কথা যারা বলেন তাদের বলতে চাই, সার্কভুক্ত দেশগুলোর মোট জনগোষ্ঠী 220 কোটির বেশি। যারা সার্কের ঐক্যে চায় না, যারা শুধু দুই দেশের ঐক্যের কথা বলেন, তাদেরকে আমরা সন্দেহের চোখে দেখব। তিনি আরও বলেন, জাতিসংঘ, সার্ক এবং বাংলাদেশ, এর বাইরে আর কোনো কাঠামোর ব্যাখ্যা যিনিই বলবেন তাকে আমরা সন্দেহের চোখে দেখতে বাধ্য এবং দেখব। জহিরুদ্দিন স্বপনের এই কথাটি বাংলাদেশের বিপুল জনগোষ্ঠী এবং তার সরকারের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এমনটি যদি মনে করি তাহলে নিশ্চয়ই সেটি দর্শনীয় হবে না। বিবিসির সাথে এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী হওয়ার আগেও কিন্তু তারেক রহমান বলেছিলেন বাংলাদেশের স্বার্থ সংরক্ষণ করেই তার পররাষ্ট্রনীতি হবে, সবার আগে বাংলাদেশ। কেউ বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলে বাংলাদেশ হাত গুটিয়ে নেবে না, কিন্তু কেউ শত্রুত্বের সবল মারলে তার ব্যাপারে বাংলাদেশ সার্বভৌম রাষ্ট্র হিসাবে কার্যকর প্রতিক্রিয়া ব্যক্ত করবে। এটি বাংলাদেশের নতুন সরকারের এই অ্যাটিটিউড ভারতকে অবশ্যই আমলে নিতে হবে। বন্ধুত্বের কথা বলেন, একেবারে রিসেন্ট জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থী ছিলেন দেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। তিনি 3টি পরস্পর বিরোধী বৃহৎ রাষ্ট্রের সমর্থন তিনি পেয়েছেন, আমেরিকা, রাশিয়া এবং চীন, যারা কোনো কারণেই একমত হতে পারেন না, কিন্তু বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে তারা সাধারণ পরিষদের সভাপতি হিসেবে ভোট দিয়েছেন। কিন্তু কথিত বন্ধু, অপরিহার্য প্রতিবেশী ভারত, তারা বাংলাদেশের প্রার্থীকে ভোট তো দেননি, বরঞ্চ তারা সাইপ্রাসের প্রার্থীর পক্ষে অবস্থান নিয়েছেন। একটা নেটওয়ার্ক গড়ে তোলার জন্য তারা উদ্যোগী হয়েছিলেন। এই নমুনা প্রদর্শনকারীরা এই ধরনের মনোপ্রচেষ্টা অব্যাহত রাখলে সম্পর্কের সূত্র যদি সঠিকভাবে কন্ট্রিবিউট না করেন তাহলে সে সম্পর্কের মাত্রা একটা এনার্কির জায়গায় যেমন ছিল তেমন থেকে যাওয়ার ঝুঁকি থাকবে। এটিও আমরা দীনেশ ত্রিবেদীকে উল্লেখ করতে চাই। এছাড়া আওয়ামী লীগের বশংবদ ভারতের পাচাটা কিছু ওই প্রাণী, নামটি বললাম না, যারা আছে তারা কেউ কেউ খুব গদগদ দীনেশ ত্রিবেদীকে মন্ত্রী মর্যাদা দেওয়া হয়েছে। এর অর্থ হলো যখন তখন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তাকে তলব করতে পারবে না, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা তাকে তলব করতে পারবে না। কি যায় আসে? ভারত যদি বাংলাদেশের স্বার্থ বিঘ্নিত করে কোনো আচরণ করে, কোনো পদক্ষেপ নেয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতের হাই কমিশনারকে তলব করা যাবে না। এটি কোথায় পেলেন? কোন কূটনৈতিক নর্মসে পেলেন? আর প্রতিক্রিয়া ব্যক্ত করার কি একমাত্র পদক্ষেপ হাই কমিশনারকে তলব করা? কর্তৃত্ববাদী, দাদাগিরি অথবা প্রভাব বিস্তারের হাতিয়ার হিসাবে মন্ত্রী মর্যাদাকে ব্যবহার করতে উদ্যোগী হন দীনেশ ত্রিবেদী। আমরা নিশ্চিতভাবে বলতে পারি হাই কমিশনার থাকা অবস্থায় ভারতের এই পোড় খাওয়া রাজনীতিবিদ, 75 বছর বয়সী রাজনীতিবিদ, হাই কমিশনার হিসাবে বিশেষত্ব নিয়ে আসা বাংলাদেশে তার অভিজ্ঞতা যে সুখকর হবে না সে সতর্কতা নিয়েই তাকে কাজ করতে হবে, এটি আমরা উল্লেখ করতে চাই। ধন্যবাদ।